প্রিয় শিক্ষার্থীরা, আমি মুক্তাদির স্যার আবার এসেছি তোমাদের একাদশ শ্রেণীর ভেক্টরের পঞ্চম লেকচার নিয়ে। আমি আজকে তোমাদেরকে এমন একটা সুন্দর জিনিস পড়াবো যা তোমাদের বাস্তব জীবনের আমরা সব সময় কাজে লাগে। আজকে মনে করো এমন গরমের দিন ফ্যানের বাতাস কেন আমাদের গায়ে লাগে, কি কারণে লাগে, সেই বিষয়টা সম্বন্ধে আমি আজকে তোমাদের ফিজিক্সে ভেক্টরের মাধ্যমে আমি বুঝাই দিয়ে দেবো। ইনশাল্লাহ তোমরা বুঝবা ভালো করে। আজকে দেখো আমরা ওইখানেই প্রথমে চলে যাই। প্রথমে দেখো আমাদের একটা সিস্টেম আছে, ডানহাতি স্ক্রু নিয়ম। আমরা স্ক্রুটাকে যদি ডান দিকে ঘুরাই তাহলে কি হবে, স্ক্রুটাকে যদি বাম দিকে ঘুরাই তাহলে কি হবে। তোমাদেরকে একটা জিনিস আমি ডিটেলস বুঝাই দিচ্ছি। দেখো যে যদি আমরা এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই ভেক্টরটাকে যদি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর যেদিকে ঘুরাবো অভিমুখ কোন দিকে হবে, সেই দিকেই হবে। এইটা হলো ইটা এর অভিমুখ। প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর যেদিকে ঘুরবে ইটা এর অভিমুখ, এটা হলো একক ভেক্টর, এটা হলো ইটা এর অভিমুখ হবে এ ক্রস বি। আর যদি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর যদি আমি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাই, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে ইটা ভেক্টর একক ভেক্টর হলো এ ক্রস বি। এটা অলওয়েজ পজিটিভ, এটা অলওয়েজ পজিটিভ। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে অলওয়েজ পজিটিভ। আর যদি আমি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরাই তাহলে দেখো, তাহলে এটার অভিমুখ তোমাদের আগেই বলছি, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর যেদিকে যাবে ইটা এর অভিমুখ সেই দিকে হবে। এটা হলো ইটা ভেক্টর, এটা হবে বি ক্রস এ, এটা বি ক্রস এ, এটা অলওয়েজ নেগেটিভ, এটা অলওয়েজ নেগেটিভ। তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর যেদিকে যাবে ইটা এর অভিমুখ সেই দিকেই হবে। যদি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর ঘড়ির কাঁটার বিপরীতে যায় এটা অলওয়েজ পজিটিভ, আর প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর ঘড়ির কাঁটার দিকে যায় তাহলে এটা অলওয়েজ নেগেটিভ। নিশ্চয়ই তোমরা এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা আসবো সিলিং ফ্যান। এই যে আমরা গরমের দিনে যে বাতাস কেন পাই, এখন দেখো যদি সিলিং ফ্যানটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, ঘড়ির কাঁটার দিকে যখন ঘুরে, তোমাদের আগেই বলছি যে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর যেদিকে যাবে ইটা এর অভিমুখ সেই দিকে হবে। এখন যদি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে ইটা এর অভিমুখ হবে নিচের দিকে। এই কারণে আমরা সিলিং ফ্যানের বাতাসটা পাই। আর যদি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতো তাহলে ইটা এর অভিমুখ কোন দিকে, উপরে হবে, তখন আমরা বাতাস পাবো না। এবং এই জিনিসটা তোমরা একটা মনে রাখো, আমরা ঘরের মধ্যে যে ফ্যানটা ব্যবহার করি সিলিং ফ্যানটা, সেটার কাঁটাটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে। হ্যাঁ, এই কারণে আমরা নিচের দিকে পাই। আর দেখবা যে বাথরুমে যে আমরা যে ফ্যানগুলো ব্যবহার করি সেই ফ্যানগুলোকে দেখবা যে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করে। এই কারণে যে বাথরুমের বাতাসগুলা তারা কি করে বাইর করে, সেই ফ্যানগুলা কি করে বাইর করে দেয়। কারণ বললাম অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট অলওয়েজ পজিটিভ, এটা তখন কি করে বাইর করে দেয়, উপরের দিকে যায়, আর এটা কি নিচের দিকে আসে। এবং সিলিং ফ্যানটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে বলেই আমরা কি করি, ফ্যানের বাতাস পাই। নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝছো। ডানহাতি স্ক্রু নিয়মের সাহায্যে হ্যাঁ বোতলের মুখ খোলা বা বন্ধ করা যায় কেন, ব্যাখ্যা করো। একটু আগে তোমাদের দেখাইলাম যে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর যেদিকে যায় ঘড়ির কাঁটার অভিমুখে যদি যায় তাহলে ইটা এর অভিমুখ সেই দিকে হবে। এখন দেখো এই যে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর, এখন তোমাদের একটু আগে দেখাইলাম যে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, মধ্যবিন্দু থিটা, মানে এটার অভিমুখ কোন দিকে, উপরের দিকে। এটা হলো এ ক্রস বি, এ ক্রস বি। এটার নাম দিলাম আমরা, এটা সি ভেক্টর। এটার নাম কি দিলাম, সি ভেক্টর। আর এইটা হলো নিচের দিকে যদি ঘড়ির কাঁটার দিকে যায় এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, অলওয়েজ পজিটিভ। এখন ক্লকওয়াইজ মুভমেন্ট যদি আসো তাহলে এইটা হবে, এটার অভিমুখ কোন দিকে হবে, নিচের দিকে। এটা হলো মাইনাস বি ক্রস এ। তাহলে এইটার নাম, এই একক ভেক্টরটার নাম দিলাম কত, সি। এই সি ভেক্টর এবং ডি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। এটা মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। এটা তোমাদের আমি ডিটেলস লিখে দিছি, দেখো। এখন দেখো লেখাটা দেখো, এইখানে আমি লিখেছি, এখানে জিনিসটা হলো ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না, কিন্তু ডট গুণন কি করে, বিনিময় সূত্র মেনে চলে। কারণ এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। কারণ হলো মানের গুণ, 2 গুণন 4, 4 দুগুণ 8, 4 গুণন 2, 4 দুগুণ 8। কিন্তু বাট ভেক্টরের ক্ষেত্রে এটা মানবে না। কারণ হলো
ওইখানে হলো মানের গুণ, এখানে হলো দিক আছে, মান এবং দিক উভয় আছে, কাজেই ক্রস গুণন বিনিময় সূত্র মেনে চলে না। এগুলো ডিটেলস লেখা আছে দেখো। এ ক্রস বি আমরা তাহলে লিখতে পারি, দেখো যে এ ক্রস বি, এ অভিবৃদ্ধির মধ্যবর্তী থিটা ও বিন্দু ক্রিয়া করলো, তাহলে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এই যে এ ক্রস বি ইকুয়াল টু ইটা। এখানে এইভাবে লেখা যায় এ ক্রস বি ইজ ইকুয়াল টু ইটা এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। তার মানে এটা একটু ভাগ ভাগ করে লিখছি। আবার দেখো বি ক্রস এ মানে কি ইটা বি এ সাইন থিটা, তার মানে মাইনাস বি ক্রস এ, তার মানে মাইনাস বি ক্রস এ। তার মানে আমরা লিখতে পারি এ ক্রস বি আর বি ক্রস এ একই জিনিস নয়। এ ক্রস বি নট ইকুয়াল টু বি ক্রস এ, এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, কিন্তু এ ক্রস বি ইকুয়াল টু তোমরা এইভাবে লিখতে পারবো না, এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ, এইটা আমরা লিখতে পারবো না, এটা নট। এটা কখন লিখতে পারবো? মাইনাস যদি দেই, যদি আমরা এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, তাইলে এইটা লেখা যাবে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস। কাজেই ক্রস গুণন কি করে? বিনিময় সূত্র মেনে চলে না। এখন দেখো আমরা পরের জিনিসে যাই। এই যে জিনিসটা দুইটি ভেক্টরের ভেক্টর গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, এইটারে ওই জিনিসটা। এখন দেখো ক্রস বা ভেক্টর গুণনের বন্টন সূত্র, ক্রস বা ভেক্টর গুণনের বন্টন সূত্র হলো, দেখো বন্টন, আমরা জিনিসগুলো বন্টন করি, বন্টন দেখো এখানে বন্টন সূত্রটা দেখো যে এ ক্রস বি প্লাস সি ইকুয়াল টু এ ক্রস বি প্লাস এ ক্রস সি। এই এ ক্রস গুণন হলো, প্রমাণ করো যে ক্রস বা ভেক্টর গুণন বন্টন সূত্র মেনে চলে না। সেই জিনিসটা তোমাদের আগেই দেখা দিছি। দেখো বিশেষ দ্রষ্টব্য, ভেক্টরের গুণনের সময়, ভেক্টরের গুণনের সময় ভেক্টরের ক্রম মানে অর্ডার পরিবর্তন করা যায় না। যেমন এ ক্রস বি এ ক্রস সি এর স্থলে সি ক্রস এ লেখা যাবে না, এ ক্রস সি এর স্থলে অবশ্যই কি দিয়ে মাইনাস সি ক্রস এ লেখা যাবে। সমকৌণিক একক ভেক্টর সমূহ তথা আই জে কে কে আয়তনের একক ভেক্টরগুলোর পারস্পরিক ক্রস গুণন লেখা যায়। দেখো এখন দেখো আই ক্রস আই ইকুয়াল টু কেন জিরো, আই ক্রস আই ইকুয়াল টু কেন জিরো। দেখো আই ক্রস আই আমরা আগেই পড়ছি যে দেখো এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা ইন্টু ইটা, মানে একটা দিক থাকবে, কারণ ক্রস গুণনে কি আছে? দিক আছে। আই ক্রস আই, আই এর মান কত? 1, এই আই এর মান কত? 1। এই দুইটা একই ভেক্টর, মধ্যবর্তী কোণ কত? সাইন 0 ডিগ্রি। একটা একক ভেক্টর আছে ইটা, সাইন 0 এর মান কত? 0, কাজে ইটা 0। তার মানে আই ক্রস আই 0, জে ক্রস জে 0, কে ক্রস কে 0। কাজেই আমরা লিখতে পারি যে আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে ইকুয়াল টু 0। বাট আই ক্রস জে ইকুয়াল টু কে কেন? তিনটা তো ভেক্টর। দেখো এখানে একটা মজার জিনিস আছে, দেখো এটা শিখাই দিচ্ছি তোমাদেরকে। দেখো এটা একটা সাইকেল অর্ডার, এটা মনে করো আই জে, এটা হলো কে, তিনটা ভেক্টর। আমরা ম্যাট্রিকে সাইক্লিক অর্ডার পড়ছিলাম, এ বি সি, এ বি বি সি সি এ বি বি সি সি এ। এখন দেখো যে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর যেদিকে যাবে এটা এর অভিমুখ, সেটা এখানে ভেক্টর কয়টা? 3টা। এখানে ভেক্টর কোনটা কয়টা? 3টা। যে মনে করো আমার একটা বাচ্চা আছে, আমি, আমার মিসেস আর আমার বাচ্চা। আমি আর আমার মিসেস বাড়িতে আছে, কে নাই? আমার বাচ্চা নাই। আমি আর আমার বাচ্চা বাড়িতে আছি, কে নাই? আমার মিসেস নাই। আমার মিসেস আর আমার বাচ্চা বাড়িতে আছে, কে নাই? আমি নাই। তদ্রূপ আই এবং জে যখন থাকবে, কোন ভেক্টর নাই? কে ভেক্টর। জে আর কে যখন থাকবে, কোন ভেক্টর নাই? আই ভেক্টর। কে আর আই যখন থাকবে, কে থাকবে না, তখন কি? জে ভেক্টর। তদ্রূপ এরকম আই ক্রস জে, দেখো
আই ক্রস জে, আই এর মান কত 1, একক ভেক্টরের মান 1, জে এর মান কত 1, দুইটা আলাদা আলাদা ভেক্টর। তোমাদের আগেই বলছিলাম যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় দেখো আই জে এবং কে প্রতিটা অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে 90 ডিগ্রি। কাজেই যেটা আলাদা ভেক্টর এর আগেরটা ছিল আই ক্রস আই, ওদের মধ্যবর্তী কোণ কত ছিল 0 ডিগ্রি। তদ্রূপ এখানে আই ক্রস জে, এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, এই জন্য সাইন 90 ডিগ্রি। তাহলে কোন ভেক্টরটা নাই, তাহলে এটার মান তাইলে কত সাইন 90 মান 1, এটা টোটালটার মান হলো, এই টোটাল মান হলো কত 1, আর এখানে কে আছে কে ভেক্টর আছে, এই জন্য এটা কে ভেক্টর। তাহলে আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে, আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে। একইভাবে যদি আমরা আই ক্রস জে ইজ ইকুয়াল টু, যদি আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে, কেন প্লাস হলো তোমরা আগেই পড়ছো যে অ্যান্টিক্লকওয়াইজ মুভমেন্ট অলওয়েজ পজিটিভ। এইখানে দেখো তো আই পরে জে আছে, তাহলে কে এটা কি অ্যান্টিক্লকওয়াইজ ঘুরতেছে না? আর যদি জে ক্রস আই হয়, যদি জে ক্রস আই হয়, তাহলে জে ক্রস যদি আই হয় তাহলে সেটা হবে মাইনাস কে। কারণ তোমরা পড়ছো একটু আগেই তোমাদের পড়াইলাম যে অ্যান্টিক্লকওয়াইজ মুভমেন্ট অলওয়েজ পজিটিভ, ক্লকওয়াইজ মুভমেন্ট অলওয়েজ কি নেগেটিভ। তাহলে জে এর পরে কে, জে ক্রস আই মানে ঘড়ির কাঁটার দিকে আসতেছে, জে ক্রস আই মানে ঘড়ির কাঁটার দিকে আসতেছে, তাহলে কি হবে মাইনাস কে। হ্যাঁ, জে ক্রস কে তদ্রূপ দেখো, তাহলে আমরা লিখতে পারি আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে, জে ক্রস কে ইজ ইকুয়াল টু আই, কে ক্রস আই ইজ ইকুয়াল টু জে। আর বিপরীত দিকে ঘুরেলে এটা মাইনাস হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা জিনিসটাকে ক্লিয়ার করে বুঝছো। ভেক্টর গুণফল বিশেষ ক্ষেত্র তো দেখাইলাম, দুইটি ভেক্টর এ ও বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, তাহলে এবি সাইন 0 ডিগ্রি ইকুয়াল টু ইটা। অতএব দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে ভেক্টর দ্বয়ের গুণফল 0 হয়। আবার দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে ভেক্টর দ্বয় পরস্পর সমান্তরাল। সুতরাং দুইটি ভেক্টরের ক্রস গুণফল 0 হলে তাহলে আমরা বলতে পারি দুইটি ভেক্টরের ক্রস গুণফল যদি 0 হয় তাহলে আমরা বুঝবো যে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল। আর দুইটি ভেক্টরের ডট গুণন যদি 0 হয় তাহলে আমরা গত লেকচারে পড়েছি, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। এখন দেখো ওই জিনিসটাই আমি বলবো যে দুইটি ভেক্টর কখন পরস্পর সমান্তরাল হলে বিশ্লেষণ করো। ধরলাম এ ও বি দুইটি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি থিটা। তাহলে তো আমরা জানি এ ক্রস বি, আমরা জানি এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা ইন্টু ইটা। যেহেতু ক্রস গুণন আগে শর্তই বলা হয়েছে, শর্ত কি বলা হয়েছে, যদি ক্রস গুণন 0 হয় তার মানে এ ক্রস বি ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ বি সাইন থিটা ইন্টু ইটা, তার মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত 0 ডিগ্রি। সাইন 0 মান কত 0, সাইন 0 মান 0 হলে সাইন 0 মান কত 0, সাইন 180 ডিগ্রির মান কত 0, অতএব থিটার মান কত হবে 0 অথবা 180। সুতরাং মান 0 নয় এমন দুইটি ভেক্টরের ক্রস গুণফল 0 হলে ভেক্টর দুইটা পরস্পর কি হবে সমান্তরাল হবে। আর যদি থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে ভেক্টর দুইটা পরস্পর কি হবে লম্ব হবে। তার মানে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এবি সাইন থিটা ইন্টু কত এবি সাইন থিটা 90 ইন্টু ইটার মান 1 ইকুয়াল টু এবি। অতএব ভেক্টর দ্বয় লম্বভাবে অবস্থান করলে এদের ভেক্টর গুণফলের মান ভেক্টর দ্বয়ের পরম মানের কি গুণফলের সমান। যদি দেখো এগুলো বিশেষ ক্ষেত্র, যদি থিটা ইজ ইকুয়াল টু 180 হয় তাহলে দেখো এটা কত হইতেছে, এ ক্রস বি এর মান কত হইতেছে 0 হইতেছে। যদি ভেক্টর দ্বয় একই হলে, দুইটি ভেক্টর একই হলে এদের ক্রস গুণফল 0 হয় তাহলে দেখো সেক্ষেত্রে এই দুইটি ভেক্টর ক্রস গুণ করলে তাদের কি ক্রস গুণফল কী হবে 0 হবে। এই দেখো এগুলো সবগুলো তোমাদেরকে আমি ডিটেলস দেখেছি। সামান্তরিকের সন্নিহিত বাহু যদি হয় সেভাবে সেখানে কি হয়, যদি একই সমতলে থাকে, যেমন দুইটি ভেক্টর এ ভেক্টর ভেক্টর কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু নির্দেশ করলে তাহলে মডুলাস এ ক্রস বি উক্ত সামান্তরিকের ক্ষেত্রফল নির্দেশ করে। গত ক্লাসে পড়েছি সামান্তরিকের ক্ষেত্রফল মানে মডুলাস এ ক্রস বি। আর কোনো সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দুটো যদি ভেক্টর ক্রিয়া করে, গত ক্লাসে তোমাদের পড়াইছি দুইটা ভেক্টর যদি দুইটি সন্নিহিত বাহু ক্রিয়া করে সামান্তরিকের ক্ষেত্রফল হলো মডুলাস এ ক্রস বি। আর যদি কোনো সামান্তরিকের দুইটি কর্ণ যদি দুইটা ভেক্টর নির্দেশ করে তাহলে সেক্ষেত্রে হবে হাফ মডুলাস এ ক্রস বি। আবার কোনো ত্রিভুজের যদি তিনটা বাহুর মধ্যে দুইটা বাহু যদি দুইটা ভেক্টর নির্দেশ করে সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ মডুলাস এ ক্রস বি। কাজে সহজ জিনিস এই জিনিসগুলা পরবর্তী দেখো প্রতিটা জিনিসে তোমাদেরকে আমি প্রয়োগ করে দেখাচ্ছি যে জিনিসগুলো আগে দেখাচ্ছি।
এখন দেখো সামুদ্রিকের ক্ষেত্রফল নির্দেশ করবে, তাই তল বা তলের ক্ষেত্রফল অবশ্যই একটি কি ভেক্টর হবে, অবশ্যই একটি ভেক্টর হবে, এবং এক্ষেত্রে ভেক্টরের দিক সংশ্লিষ্ট তলের লম্ব অভিমুখ হবে। কারণ তোমরা তো আগেই জানো ক্রস গুণন মানে লম্ব, হয় উপরের দিকে যাবে না হলে নিয়ে যাবে। এ ক্রস বি যদি ঘড়ির কাঁটার বিপরীতে উপরের দিকে যাবে, নতুন যে ভেক্টরটা সৃষ্টি হবে, যাকে বলে কি বাবা জানো, যেটাকে বলা হয় কি জানো, নতুন জিনিস, যাকে আমরা প্রথমেই বলছি যে লব্ধি যে জিনিসটা বলছি, দুইটা জিনিস যদি এক জায়গায় গুণ করা যায় নতুন একটা জিনিসের সৃষ্টি হয়। যেমন তুমিও ক্রস গুণন, তোমার যে জন্ম হয়েছে আমার জন্ম হয়েছে, আমরা কিসের কারণে হয়েছে, কার কারণে হয়েছে, বাবা মার দুইজনের ক্রিয়ার ফলে নতুন একটা জাইগোট সৃষ্টি হয়েছে, সেই জাইগোটটাই আমরা। আরে বাবা সেইটাই তো ক্রস গুণন রে বাবা, সহজ জিনিস ভাষায় বলছো। তুমিও বাবা মার ক্রস গুণন, আমিও বাবা আমার ক্রস গুণন। এই জন্য এটাকে বলা হয়েছে বেটা, কেমিস্ট্রির ভাষায় বলে এটাকে সংগর, দুইটা জিনিসের ক্রিয়ার ফলে নতুন যে সৃষ্টি হয়েছে। দেখো না, মা যখন ছোটকালে তোমাদের মিষ্টি কুমড়া বা শশা কাটতো, আমরা বিচিগুলা নিয়ে আঙ্গুলের মধ্যে দিয়ে এরকম চাপ দিতাম, দৌড় মানে চলে যাইতো, তার মানে দিস ইজ লব্ধি। এটাকে ফিজিক্সের ভাষায় বলে এটা ক্রস গুণন। তল বা তলের ক্ষেত্রফল একটি ভেক্টর, এই জিনিসগুলো তোমাদের ডিটেলস লিখেছি। দুইটি ভেক্টরের ডট গুণফলের মান কোনো অবস্থায় এদের ক্রস গুণফলের মানে সমান হবে না, অবশ্যই হবে না। ক্রস গুণন আর ডট গুণন এক হয়? ক্রস এক জিনিস, ডট এক জিনিস। ডট মানে কি, শুধু মান নির্ণয় করবে। আরেকটা জিনিস মনে রাখো, দুইটা ভেক্টর যে গুণ করলেই যে তোমাদের একটা নতুন ভেক্টর হবে এমন করে না। যদি দুইটি ভেক্টর গুণফলার ফলে যদি মান সৃষ্টি মানে দিক না থাকে, মান এবং দিক, তাহলে তো এটা ক্রস গুণন হবে না। আর যদি দিক না থাকে তাহলে মান হবে। কাজেই দেখো দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে এদের ডট গুণের মান এদের ক্রস গুণফলের সমান হবে। এখানে প্রশ্ন হলো যে দুইটি ভেক্টরের ডট গুণফলের মান কোন অবস্থায় এদের ক্রস গুণফলের মানের সমান হবে, মানে ডট গুণফলের মানটা ক্রস গুণফলের মানের সমান হবে। দেখো দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে এ ডট বি এ ক্রস বি, মানে এ ক্রস বি মডুলাস মানে মান বলছে সমান, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল বি কস থিটা আর এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। আর মডুলাস দেওয়ার কারণে মান, আর ইটা কেন দেই নাই, ইটা তো দিক নির্দেশ করে, কাজে এটা মান। তাহলে এ বি কস থিটা ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। তাহলে এখন সাইন থিটা বাই কস থিটা যদি আমি আনি, দেখো এখন এখন আমি সাইন থিটা বাই কস থিটা যদি লিখি ইজ ইকুয়াল টু 1, এবি এবি কাটে দিলাম, তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1, তার থিটা ইজ ইকুয়াল টু কত, 45 ডিগ্রি। কাজে এই জিনিসটা এরকম করে চলে আসলো। এখন দেখো এটা তোমরা বুঝলা যে দুইটি ভেক্টরের ডট গুণফলের মান কোন অবস্থায় ক্রস গুণফলের মানের সমান হবে, যখন ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ যখন 45 ডিগ্রি হবে। জিনিসটা ক্লিয়ার? দেখো উপাংশের মাধ্যমে ক্রস গুণফল আমরা আগেই বলছি। উপাংশ মানে এ একটা ভেক্টর, এর এক্স অক্ষ বড় মান হলো এ এক্স, ওয়াই অক্ষ বড় বা এ ওয়াই, যেটা করে এ জেড। তার মানে এ ভেক্টর ইজ ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস বিজেড কে, আর বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস কত বিজেড কে। এখন দেখো এ ক্রস বি আর বি ক্রস এ, এই দুইটাকে গুণ করলাম। এইখানে এ ক্রস বি, এইখানে একটু হয়েছে, এইটা গুণন বি ক্রস এ, জিনিসটা এরকম প্রিন্টিং করতে মিস করছে। এ ক্রস বি, এই যে এ এক্স আই এ ওয়াই জে এজেড কে ক্রস বি এক্স আই বি ওয়াই জে প্লাস বিজেড কে। এখন দেখো এটা সিম্পল গুণ করো, এক্স বি এক্স আই ক্রস আই, এক্স বি ওয়াই আই ক্রস জে, এক্স বিজেড আই ক্রস জে, এইভাবে তোমরা গুণ করে দাও। এখন তোমরা আগেই জানো যে আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে 0, আর আই ক্রস জে কে জে ক্রস আই মাইনাস কে ইত্যাদি প্রয়োগ করে আমরা পাবো এই জিনিসটা, যে দেখো আমরা পাবো এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ ওয়াই বিজেড মাইনাস এজেড বি ওয়াই মাইনাস এ এক্স বিজেড মাইনাস এজেড বি এক্স। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এইটাকে আমরা এ ক্রস বি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আই জে কে, হ্যাঁ নির্ণয়কের নিয়মে আই জে কে
এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড এ ও বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা লিখতে পারবো এ ক্রস বি মানে এ বি সাইন থিটা, এ ক্রস বি ইজ ইকুয়াল টু কত এ বি সাইন থিটা। হ্যাঁ, তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু লেখা যাবে এ ক্রস বি ইজ ইকুয়াল টু, তাহলে সাইন থিটা এইখানে একটা ভুল প্রিন্টটা ভুল হয়েছে। সাইন থিটা ইজ ইকুয়াল টু মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে আমরা লিখতে পারবো এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা ইন্টু ইটা। তার মানে লিখতে পারবো তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো এ ক্রস বি। যদি আমরা এটাকে মান নিতে যদি আমরা মডুলাস নেই তাহলে মডুলাস যখনই নেব আমরা তাহলে এটাকে একটা কাজ করে তাহলে মডুলাস এ ক্রস বি ইজ ইকুয়াল টু মডুলাস নিলে এটার মানটা উঠে যাবে এ বি সাইন থিটা। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এটা চলে যাবে এবং এটা হলো ম্যাথমেটিক্যাল টার্ম, তোমরা নিশ্চয়ই বুঝছো। এখন দেখো আমরা পরের জিনিসে যাই, এগুলো সব লিখে দিচ্ছি, গাণিতিক সমস্যায় আসো। দেখো পি ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস জে মাইনাস কে, কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু দেওয়া আছে ভেক্টর দ্বয় যে তলে অবস্থান করে তার লম্ব দিকে একক ভেক্টর। সবসময় মনে রাখবে লম্ব দিকে একক ভেক্টর এখন উপরের দিকেও হইতে পারে নিচের দিকেও লম্ব মানেই হলো ক্রস গুণন, আর কোনো প্রশ্ন নয়। তাহলে মানে লম্ব দিকে একক ভেক্টর এই যে পি ক্রস কিউ আই জে কে, এই যে আই জে কে বসলাম, আই এর সব কত এখানে দেখো আই এর সব কত 2, এই 2 বসাইলাম, জে শক কত -1 বসাইলাম, কে শক কত -1। তদ্রুপ এইটার কিউ এর শক কত, এখানে ইয়া নাই আই আছে, এখানে 0 আই, এখানে আই নাই এই জন্য 0 বসাইছি। 2 জে মানে জে শক কত 2, কে শক কত 1 নির্ণয় তোমরা নিশ্চয় করছো, এই নির্ণয় করে এটা চলে আসছে। আর এর মান তাহলে মডুলাস √/, এত। আর একক ভেক্টর হলো একক ভেক্টর যখন হবে তাহলে একক ভেক্টর এটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস পি ক্রস কিউ বাই কোনো একটা ভেক্টরকে ওই ভেক্টরটার মান দ্বারা ভাগ করলে যে ভেক্টর পাওয়া যায় তাকে বলে কি একক ভেক্টর। অতএব এটার একক ভেক্টরটা আমরা পাইলাম। তদ্রূপভাবে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টরটা সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করলে তার ক্ষেত্র, তোমাদের আগেই বলছি যে সামান্তরিকের ক্ষেত্রফল যদি হয় কোনো সামান্তরিক দুইটা সন্নিহিত বাহুতে যদি দুইটা ভেক্টর ক্রিয়া করে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা হবে মানে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর দুইটি সামান্তরিকের দুইটা কর্ণতে দুইটা বাহুতে নির্দেশ করতেছে, তাহলে সে এই ক্ষেত্রে সামান্তরিকের ক্ষেত্রফল হবে মডুলাস এ ক্রস বি। এই জিনিসটাই তোমাদের দেখাই দিছি, মডুলাস এ ক্রস বি। এ ক্রস বি আগে বাইর করে নিবা, তারপর এটা মডুলাস করলেই ক্ষেত্রফলটা বাইর হয়ে যাবে। এখন আমরা এইখানে যদি প্রশ্নটা বলতো যে এ এবং বি ভেক্টর দ্বয় কোনো সামান্তরিকের দুইটি কর্ণ নির্দেশ করে, যদি কর্ণ কইতো তাহলে প্রথমে আমরা কি বাইর করতাম সামান্তরিকের ক্ষেত্রফল এ ক্রস বি, তারপর এটা এখানে আমরা দিতাম হাফ, এখানে আমরা কি দিতাম যদি আমাদের তাহলে আমরা এখানে দিতাম, সেক্ষেত্রে কর্ণ যদি নির্দেশ করতো তাহলে এখানে আমরা হাফ গুণ করতাম, এখানে হাফ গুণ করতাম হাফ, তাহলে এটা 3.5 হইতো, 3.5 বর্গ একক হইতো যদি যদি এই ভেক্টর দুটা সামান্তরিকের কি নির্দেশ করতো, যদি কর্ণ নির্দেশ করতো। তাহলে নিশ্চয়ই বুঝছো জিনিসটা। হ্যাঁ, এখন আমরা আসি এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে, এম এর মান কত, এখানে বলতেছে এম এর মান কত। প্রথমে আমরা ক্রস গুণনটা বাইর করে নিই। ক্রস গুণনটা বাইর করলে কি বলতেছে দেখো এম এর মান কত এবং ভেক্টর দ্বয়টি পরস্পর সমান্তরাল হয়। তোমরা আগেই জানো ভেক্টর সমান্তরাল হওয়ার শর্তটা হলো মডুলাস এ ক্রস বি ইকুয়াল টু 0। মডুলাস শর্তটাই হলো কি বাবা, যে মডুলাস এ ক্রস বি ইজ ইকুয়াল টু, এখন এ ক্রস বিটা বাইর করে নিছি, এ ক্রস বিটা ওই যে আই জে কে এইভাবে বাইর করে নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা 0 বসাই দিলাম, এম এর মানটা বাইর করে দিলাম। এটা আরেকটা বিকল্প পদ্ধতি আছে, এটা হলো এক্স এ ওয়াই এ জেড, এটা হলো এক্স, এটা হলো এ ওয়াই, এটা হলো এ জেড, এটা হলো এক্স, এটা হলো বি এক্স, এটা হলো বি ওয়াই, এটা হলো বি জেড। এখন দেখো এক্স বাই বি এক্স এ ওয়াই বাই বি জেড এ জেড বাই বি জেড যদি করো তাহলে এই মানটা এম একবারে বাইর, এটা শর্টকাট নিয়ম। এখন দেখো আমরা এ পর্যন্ত খুব ভালোভাবে বুঝছি ইনশাল্লাহ।
এখন দেখো গাণিতিক চিত্রের সাহায্যে, চিত্রের নির্দেশনা আলোকে দেখো ওসি একটা ভেক্টর, ওসি ভেক্টরটি কত বলছে। 2 নম্বর বলছে যে ও এ বিসি ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ও এ বিসি ক্ষেত্রে কি ক্ষেত্রফল নির্ণয় করো। তা আমরা জানি ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু ওএ ভেক্টর প্লাস ওসি ভেক্টর। এই যে ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু ওএ ভেক্টর প্লাস ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা লিখব ওএ ভেক্টর প্লাস ওসি ভেক্টর। ওএ ভেক্টর প্লাস ওসি ভেক্টর, কারণ ওবি ভেক্টর যোগফল। তারপর দেখো ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ওবি ভেক্টর মাইনাস উল্টা পাশে নিয়ে আসো এটাও। অতএব ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু আই প্লাস জে প্লাস কে। ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু কত? আই প্লাস জে প্লাস কে মাইনাস কে। এখানে কীভাবে আসলো দেখো, দেখো ওসি ভেক্টর এখানে আই প্লাস জে প্লাস কে। ওবি ভেক্টর দেখো এখানে ওবি ভেক্টর এখানে কত আছে? এই ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ওবি ভেক্টর ইজ ইকুয়াল টু লিখতে পারবো 1 1 1, তার মানে আই 1i প্লাস 1j প্লাস 1k। অত না লিখে আমরা লিখতে পারবো আই প্লাস জে প্লাস কে। আর ওয়ে ভেক্টর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো আমরা 0 0 1 মানে 0i 0j প্লাস 1k। কাজে এইটা ইজ ইকুয়াল টু কে লিখতে পারবো। এই জিনিসটাই বাবা এখানে বসাই দেওয়া হয়েছে। এই যে দেখো এইটা মানে এইটা আর এইটা মানে এইটা। অতএব ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু আই প্লাস জে। নিশ্চয়ই জিনিসটা বুঝছো ত্রিমাত্রিক স্থানাঙ্ক থেকে আমি। এখন আমরা আসি এই যে জিনিসটা আমি এখন যদি ওই দুইটা ভেক্টর বাইর করলাম, এখন ওই যে ওয়ে এবং ওসি এর ইয়াগুলো বসাই দেই। কিভাবে মান নির্ণয় করা যায় ক্ষেত্রফল? আমরা তো জানি সামুদ্রিকের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে মডুলাস এ ক্রস বি। তাহলে এ ক্রস বিটা আগে বাইর করে নিলাম, এই যে মানটা বসাইলাম ওয়ে আর ওসি এর মডুলাস করলাম √/, এত। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? √2 বর্গ একক। এখান থেকে তোমরা সুন্দরভাবে জিনিসটা বুঝে ফেললা। এখন আমরা আসি স্কেলার গুণফল বা ডট গুণের সাথে ভেক্টর গুণফল ক্রস গুণের তফাৎ কি? তফাৎ তো আছে। তফাৎ হলো ক্রস ডট গুণন কোনো মান নির্দেশ করে না। মনে করে এ আর বি দুইটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে এইটাকে লেখা যাবে এ ক্রস বি, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা। আর ক্রস গুণনে এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা ইন্টু একটা ইটা। এটা দিক নির্দেশ করে। দিক নির্দেশ করে যেমন যে ক্রস গুণনে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর যেদিকে যাবে ইটা এর অভিমুখ সেই দিক হবে। যদি ঘড়ির কাঁটার বিপরীতে যায় ইটা এর অভিমুখ উপরের দিকে, আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘড়ির কাঁটার বিপরীতে যায় তাহলে ইটা এর অভিমুখ হবে উপরের দিকে, আর ঘড়ির কাঁটার দিকে যদি যায় ইটা এর অভিমুখ নিচের দিকে। এটা ডিটেলস লিখে দেওয়া আছে। দেখো উচ্চতা এইচ, উচ্চতা ইজ ইকুয়াল টু ওপি কিউ এর ক্ষেত্রফল। উচ্চতা এইচ, কিউ এর ক্ষেত্রফল এস। এস ইজ ইকুয়াল টু কী লেখা যাবে? তার মানে এইচ ইজ ইকুয়াল টু এ কজ আলফা। এইচ ইজ ইকুয়াল টু কী লেখা যাবে? এইচ ইজ ইকুয়াল টু এ কজ আলফা। এইচ ইজ ইকুয়াল টু এ কজ আলফা। এটা হলো বি ক্রস সি, এটা হলো এ কজ আলফা, এটা এ হবে। এইচ ইজ ইকুয়াল টু এই মধ্যবর্তী কোণ কত আলফা যদি হয় এইচ ইজ ইকুয়াল টু লেখা হবে এ কজ আলফা। হ্যাঁ, আর এবং উচ্চতা এইচ। এটাকে আমরা তিনটা ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে আমরা এটা এইভাবে লিখতে পারি যে এ বি সি তিনটি ভেক্টর কোনো ঘন সামুদ্রিকের তিনটি বাহু যদি নির্দেশ করে তাহলে এই ক্ষেত্রে উচ্চতা হলো এইচ, আর ওপি কিউ আর এর ক্ষেত্রফল এস ইজ ইকুয়াল টু বি ক্রস সি যদি হয় তাহলে ঘন সামুদ্রিকের আয়তন আমরা লিখতে পারবো। ঘন সামুদ্রিকের আয়তন লিখতে পারবো আমরা, আয়তনকে কি দ্বারা ভলিউম দ্বারা প্রকাশ করায় এ ডট বি ক্রস সি। এই যে জিনিসটা মনে রাখবা। ঘন সামুদ্রিকের কি বললাম যে কোনো এবিসি তিনটি ভেক্টর কোনো ঘন সামুদ্রিকের তিনটি বাহু নির্দেশ করে। এক্ষেত্রে উচ্চতা যদি এইচ হয় তাহলে ও পি কিউ আর সামুদ্রিকের ক্ষেত্রফল লেখা যাবে বি ক্রস সি। অতএব সামুদ্রিকের আয়তন তাইলে হবে ঘন সামুদ্রিক আয়তন ভি ইজ ইকুয়াল টু এ ডট বি ক্রস সি।
অতএব এবিসি যদি একই সমতলে তিনটা ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে তাহলে আয়তন কি হয়, আয়তন তাহলে সেক্ষেত্রে কি হয়, শূন্য হয়ে যায়। এই জিনিসটা আমরা লেখি। তাহলে শর্ত হলো যদি একই সমতলে অবস্থান করে তখন ঘন সামুদ্রিকের আয়তন কত, শূন্য হয়ে যায়। অতএব এ ডট বি ক্রস সি ইজ ইকুয়াল টু 0। অতএব এ বি সি ভেক্টর দ্বয় সমতুল্য থাকার শর্ত। এখানে দেখো কিছু শর্ত আমি উল্লেখ করে দিছি, এই জিনিসগুলো তোমরা একটু ক্লিয়ারলি তুলে নিবা। এখানে প্রশ্নটা কি বলছে দেখো, যে ধ্রুবক এর মান কত হলে এ ভেক্টরের মানটা তোমাকে বাইর করতে বলছে। এই যে এ মান, হ্যাঁ এ ভেক্টর এর মান কত, এই এটা চাইছে। এখানে কোন জিনিসটা চাইছে, এ চাইছে। এ ইজ ইকুয়াল টু হোয়াট, তোমরা তো আগেই জানো যদি একই সমতলে অবস্থান করে, যদি একই সমতলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করলে তাহলে আয়তন তাহলে কত, এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0। তাহলে আমরা প্রথমে বি ক্রস সিটা বাইর করে নিলাম, তারপর এটার সঙ্গে এ ডট গুণ করে দিলাম, তাহলে জিনিসটা চলে আসলো। তাহলে এর মানটা চলে আসলো, দেখো এর মান কত, 5। এখানে দেখো এ ডট বি ক্রস সি ইকুয়াল টু 0 এর অর্থ কি, এখানে অর্থ তিনটা হলো। এটি কিন্তু ডট হবে, এটা প্রিন্টিং মিস দিছে, এখানে ডট হবে। হ্যাঁ, এ ডট বি ক্রস সি এর অর্থ হইল বি ক্রস সি ভেক্টরটি ভেক্টর এর উপর লম্ব। কার লম্ব, তোমাদের আগেই বলছি যে ক্রস গুণনটা কার উপর লম্ব হবে, দুইটা জিনিসের ক্রিয়ার ফলে এটা ক্রস গুণনটা সৃষ্টি হয়। তারপর দেখো এ বি সি ভেক্টর দ্বয় একই সমতলে অবস্থিত, এই কি একই সমতলে অবস্থিত। এ এবং বি ভেক্টর দ্বয় লম্ব দিকে বি ক্রস সি এবং এর সাথে সমতলে অবস্থান করে না, বরং কি লম্বতলে কি করে। তার মানে এখানে এ ভেক্টরটা বি ক্রস সি এর সঙ্গে একই সমতলে অবস্থান করে না, এরা কি করে, লম্বভাবে অবস্থান করে। এখন দেখো আমরা আসি পরের জিনিসটাতে। দেখো পদার্থবিজ্ঞানে ক্যালকুলাসের ব্যবহার এবং গুরুত্ব। ক্যালকুলাসের বাবা দুইটা জিনিস আছে, একটা হলো ইন্টিগ্রেশন, একটা হলো ডিফারেন্সিয়েশন, আর একটা হলো ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন যাকে বলা হয় কি, পৃথকীকরণ, ব্যবকলন, হ্যাঁ, আর অন্তরীকরণ। আর একটা হলো কি ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে সমযোজীকরণ, যোজীকরণ, এটাকে বলা কি ইন্টিগ্রেশন। এখন দেখো ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, কোনো একটা জিনিসকে দেখো, তোমাদের একটা জিনিস শিখাই দিচ্ছি। দেখো ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, এইখানে দেখো এইটা একটা পাউরুটি, এটা একটা পাউরুটি বা এটার দূরত্ব হলো এক্স, এটা একটা পাউরুটি মনে করো। তোমাদের ইয়াতে শিখছো, ছোটকালে দেখছো, বাড়িতে দেখো না পাউরুটি এরকম পিস থাকে, এরকম ক্ষুদ্র করে, তোমরা কি বলো এগুলো, স্লাইস বলো, এগুলো কি বলো, স্লাইস। এই যে এক একটা স্লাইসকে বলা হয় কি জানো, ডিএক্স, মানে ডিফারেন্সিয়েট অফ পাউরুটি। মানে ডিফারেন্সিয়েট অফ পাউরুটি মানে হলো পাউরুটির একটা অংশ। এটা ফিজিক্সের ভাষায় বলে ডিফারেন্সিয়েট। এটা যদি এক্স হয় তাহলে এটা টোটালটাকে বলা হয় কি, এক একটা ক্ষুদ্র অংশকে কি বলা হয় কি, ডিএক্স 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 ডিএক্স। দেখো না তোমরা, দেখো না যে কোনো একটা জিনিসকে, একটা যদি সমুদ্র থাকে সেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে কোথায় আসে, একটা বালুকণায় আসে। আবার বালুকণাগুলোকে যদি এক জায়গায় করা যায় তাহলে একটা কি, একটা মরুভূমি সৃষ্টি হয়। আর মরুভূমিকে যদি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করো তাহলে কোথায় চলে আসবে, একটা বালুকণায়। এই যে আমাদের কোষকে যদি বিভক্ত করতে করতে কোথায় চলে আসে, ওই একটা কোষ, ডিএনএ টেস্ট, এই একটা কোষ। আর এই কোষগুলোকে যদি আবার সমন্বয়গুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা একটা মানুষ সৃষ্টি হয়ে যাব। এই জন্য এইটাকে বলা হয় কি ডিফারেন্সিয়েট, এইটাকে বলা হয় কি ডিফারেন্সিয়েট অফ এক্স, তার মানে এক্স এর ক্ষুদ্র অংশ। আর যদি এই ডিএক্স গুলাকে যদি আবার এরকম সমাকলন, এই যে এস, এইটা হলো সামেশন, আসলে এটা আসলে উচ্চারণ হলো সামেশন, SUMMATION, সামেশন। সামেশন মানে যোগ। এটাকে ক্যালকুলাসের ভাষায় বলে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে যোজীকরণ। তোমরা পড়ো না যে আইসি বলো না, আমরা মোবাইলের আইসিটা কাটে গেছে, আইসি মানে হলো ইন্টিগ্রেটেড সার্কিট, মানে সমস্ত সার্কিটগুলো এক জায়গায়। আমাদের মাথাটা কি, আইসি, ইন্টিগ্রেটেড অফ সার্কিট। তদ্রূপ এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে যদি এক জায়গায় করা যায় তাহলে কি আবার ওই বড় ক্ষুদ্র ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন হলো এক্স।
দেখো ডিএক্স এর ইন্টিগ্রেশন হলো কি এক্স, আবার ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে যোগ করলে এক্স এ পড়ে, আর এক্সকে যদি আবার ক্ষুদ্র ক্ষুদ্র করা যায় এক একটা অংশ হলো কত ডিএক্স। ইন্টিগ্রেশন আর ইয়া সম্পর্কে একটা রাফ ধারণা দিলাম, সব আমি লিখে দিছি, দেখো তোমরা এগুলো সব তুলে নিবা। হ্যাঁ, এই জিনিসগুলো সব তুলে নিবা। অন্তরীকরণ যোজীকরণ কিভাবে হয়, ভেক্টর ব্যবকলন। এখন দেখো আরেকটা জিনিস, দেখো এই দিকটা দেখো, একটা জিনিস দেখো যে অপারেটর, অপারেটর মানে কি, কোনো জিনিসকে যে এই কলমটা তো এমনি চলবে না, এই বোর্ডটা কি চলতেছে এমনি, আমি এটার অপারেটর, যে কোনো একটা জিনিসকে চলায়। যেমন ব্যবকলনের অপারেটর হলো ডি বাই ডিএক্স, এই জাতীয় জিনিস, ডি বাই ডিওয়াই, ডি বাই ডিজেড, এগুলো হলো কি ব্যবকলনীয় অপারেটর। এদেরকে বলে কি ব্যবকলনীয় অপারেটর, অপারেটর। কেন ব্যবকলন? এগুলা ছাড়া কোনো জিনিস চলবে না। যদি তুমি বলো এক্স এর ডিফারেন্সিয়েট কত, বলো যে স্যার এক্স স্কোয়ারের ব্যবকলন কত, ব্যবকলন করো এক্স এর সাপেক্ষে, কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। তার মানে এখানে অপারেটরটা হলো কত ডি বাই ডিএক্স, অপারেটরটা হলো ডি বাই ডিএক্স। কার অপারেট করবো, এক্স স্কোয়ারের। আমরা জানি এটার যা পাওয়ার আছে, এটার যে পাওয়ার আছে, এই পাওয়ারটা দেখবো এইটা এক্স, এইটাও এক্স, পাওয়ারটাকে কি করবো সামনে নিয়ে আসবো, আবার ওই পাওয়ারের সঙ্গে এক কি করব বিয়োগ করব, ঠিক আছে। তার মানে এটা আমার হয়ে গেল, তার মানে এটা হলো 2x। তদ্রূপ ডি বাই ডিএক্স, এক্স টু দি পাওয়ার n, এটা তাহলে কত হবে, পাওয়ারটা সামনে আসবে, আবার এক্স এর উপর ওই পাওয়ারের সঙ্গে এক বিয়োগ হবে, এইভাবে ডিফারেন্সিয়েট করা হয়। এখন দেখো, এখন আরেকটা জিনিস আছে, এইখানে তো আমি পাওয়ারের ডিফারেন্সিয়েট করে n x টু দি পাওয়ার n মাইনাস 1, এক্স এর ডিফারেন্সিয়েট কত, উপরে হলো ডিএক্স আর নিচে কত ডিএক্স, তো ডিএক্স কাটে দিয়ে কত হয়, এটা কত হয় 1 হয়, এই জন্য ওইটা আমরা লেখার কি প্রয়োজন মনে করি না। যদি বলতো দেখো জিনিসটা দেখো, এক্স স্কোয়ারের ব্যবকলন করো ওয়াই এর সাপেক্ষে, কার সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে। একটু আগে বললাম কি কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। যদি ওয়াই এর সাপেক্ষে বলে তাহলে আমরা কিভাবে লিখবো, ডি বাই ডিওয়াই, অপারেটরটা হলো যার সাপেক্ষে সে ডি বাই ডিওয়াই, কার ব্যবকলন এক্স স্কোয়ারের। তাহলে এখানে পাওয়ারের আগে ব্যবকলন, পাওয়ার কত আছে 2, 2টা সামনে আসলো, এক্স এর সঙ্গে 2 মাইনাস 1, এটা গেল পাওয়ারের, আর এখানে এক্স আছে, এটা ওয়াই আছে, তাহলে ইন্টু ডিএক্স বাই ডিওয়াই। তোমরা নিশ্চয়ই ক্লিয়ার বুঝছো, তার মানে এটা হলো 2x dx বাই ডিওয়াই। এখন দেখো এই জিনিসগুলাই আমরা চলে যাচ্ছি, দেখো এখন যে বেগ মানে কি, স্মরণের হার, স্মরণের ক্ষুদ্র ডিআর বাই ডিটি, ত্বরণ মানে কি ডিভি বাই ডিটি, আবার যখন ডিভি বাই ডিটিকে যখন এটা করা ডিআর বাই ডিটি করা হচ্ছে, দেখো ডিআর বাই ডিটি, ডিআর বাই ডিটি মানে ভি মানে কত ডিআর বাই ডিটি, ভি ইজ ইকুয়াল টু কত ডিআর বাই ডিটি, ত্বরণ এ মানে কত ডিভি বাই ডিটি, তাহলে এখানে ভি যেহেতু আছে ভি ইজ ইকুয়াল ডিআর বাই ডিটি, আবার নিয়ে আসলাম, এটা গুণ করে দিলাম ডি স্কোয়ার আর বাই কত ডিটি স্কোয়ার। এখন তোমার এখন প্রশ্ন হইতে পারে স্যার ডি স্কোয়ার টি স্কোয়ার হলো না কেন, ডি স্কোয়ার টি স্কোয়ার ডিটি একটা ক্ষুদ্র জিনিস, যদি বাই স্কোয়ার লেখো তাহলে 2 স্কোয়ার 2 স্কোয়ার লিখবা। মনে করো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু মনে করো এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে এখানে তো এ স্কোয়ার বি স্কোয়ার লেখো না, তার মানে ওইটা একটা জিনিস, এবি একটা সরল লেখা, এবি একটা সংখ্যা, এখানে ডিটি একটা ক্ষুদ্র জিনিস, টি এর অতি ক্ষুদ্র জিনিস হলো ডিটি, তার মানে বেগ ইজ ইকুয়াল টু ডিআর বাই ডিটি, আর ত্বরণ এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, মানে ডি স্কোয়ার আর বাই কত ডিটি স্কোয়ার। এখন আমি চলে গেলাম, এই জিনিসগুলা তোমাদেরকে দেখাইলাম। এখন দেখো ইন্টিগ্রেশনের জিনিসগুলো দেখো, ইন্টিগ্রেশন তোমাদের আগে বললাম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে যদি এক জায়গায় করা যায়, যেমন ডিআর, এখানে দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট ডিআর, মানে এফ ডট ডিআর মানে হলো কাজ, কাজকে কোথা থেকে এইখানে R1 থেকে এইটুকু কত R2 পর্যন্ত মনে করে নিয়ে গেলাম,
ভিকে একবার সমাকলন করলে অবস্থান ভেক্টর আর ভেক্টর পাওয়া যায়, ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ডিভি বাই কত, ডিআর বাই ডিটি। ডিআর বাই কত লেখা যাবে, ডিটি। তার মানে এখানে দেখো ভি ইজ ইকুয়াল টু যদি, হ্যাঁ ভি ইজ ইকুয়াল টু যদি ডিআর বাই ডিটি হয়, তাহলে এটা বজ্রগুণ করলে কি হয়, বজ্রগুণ করলে ডিআর, এই যে বজ্রগুণ যদি করি আমরা, তাহলে এইটাকে ইন্টিগ্রেশন ডিআর ইজ ইকুয়াল টু ডিটি ইন্টু ওই যে ভি ইন্টু কত, ডিটি। তার মানে কি ডিটি এর ইন্টিগ্রেশন কত, ডিআর এর ইন্টিগ্রেশন কত, আর কারণ একটু আগে বললাম ডিএক্স, ডিএক্স এর ইন্টিগ্রেশন কত, এক্স, তাহলে ডিআর এর ইন্টিগ্রেশন তাহলে কত, আর ভি ইন্টু ডিটি, ডিটি এর ইন্টিগ্রেশন কত, টি। তার মানে এখানে ইন্টিগ্রেশন ক্ষুদ্র জিনিসের, ইন্টিগ্রেশন কার হয়, সবসময় মনে রাখবে ইন্টিগ্রেশন হয় ক্ষুদ্র জিনিসের, ইন্টিগ্রেশন হয় ক্ষুদ্র জিনিসের, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে ইন্টিগ্রেশন করা হয়, আর বড় বড় জিনিসগুলোকে ডিফারেন্সিয়েট করা হয়। এখানে যেহেতু ডিটি আছে, তাহলে ডিটি ভি ইন্টু ডিটি, ডিটি ইন্টু টি, তাহলে আর ইজ ইকুয়াল টু ভিটি। ত্বরণের ক্ষেত্রে আসো, এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, তাহলে বজ্রগুণ করো, ডিভি ইজ ইকুয়াল টু এ ডিটি, তাহলে ভি ইজ ইকুয়াল টু এটি, ডিফারেন্সিয়েট ডি ডিউ ইজ ইকুয়াল টু এ প্লাস বি, তাহলে ডিএ বাই ডিউ, ডিবি বাই কত, ডিটি। এখানে দেখো ডি ডিউ এ ডট বি, একবার এ ডট ডিবি বাই ডিটি, আর একবার ডিফারেন্সিয়েট করলাম ডিএ বাই ডিটি ইন্টু বি ডট। ক্রস গুণে না আসো, ঠিক এইভাবে আছে, দেখো এইভাবে সব জিনিসগুলো তোমাদের উল্লেখ আছে, তোমাদের আমি আগেই দেখাই দিছি যে ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এত, ডিএক্স বাই এটা সবসময় মনে করবা ধ্রুবকের ডিফারেন্সিয়েট কত, 1। এখন একটা জিনিস দিচ্ছি, দেখো জিনিসটা তোমরা বুঝবা, ডিএক্স বাই ডি বাই ডিএক্স, মনে করো সি এক্স টু দি পাওয়ার এন, সি তো একটা ধ্রুবক সংখ্যা, এক বাইর করে নিলাম, তাহলে বাইর যদি করে নেই তাহলে কি থাকে, ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এন এর ডিফারেন্সিয়েট কত, এন, সি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এই দেখো এইটাই, আর সবসময় মনে করবা ধ্রুবকের সি এখানে কনস্ট্যান্ট, যে কোনো ধ্রুবকের ডিফারেন্সিয়েট কত, 0। ইউভি ডি বাই ডিএক্স ইউভি, ইউ একবার বাইরে যাবে তখন ভি এর ডিফারেন্সিয়েট হবে, ভি যখন বাইরে যাবে তখন কি ইউ এর ডিফারেন্সিয়েট হবে, ভাগ, ওইটা হলো ইউ ইন্টু ভি, ইউভি এর ডিফারেন্স। আর যদি ভাগের ক্ষেত্রে আসে ডি বাই ডিএক্স ইউ বাই ভি, তখন এটা কি হবে, ভিটা নিচে ভি স্কোয়ার, তারপরে ভি ডিউ বাই ডিএক্স, আবার ইউ ডি বাই ডিএক্স। এটা তোমরা গণিতে এগুলো সব করতে পারবা, এই সূত্রগুলো তোমরা মনে মুখস্থ করবা, একদম ডিটেলস মুখস্থ করবা এই সূত্রগুলো, হ্যাঁ ডিটেলস মুখস্থ করবা। হ্যাঁ এই যে এই দেখো এখানে ইন্টিগ্রেশন একটা জিনিস দেখা দেয়, ডি বাই ডিএক্স ইন্টিগ্রেশন নিয়ম হলো যা পাওয়ার আছে তার সেই পাওয়ারের সঙ্গে এক যোগ করতে হবে। যেমন দেখো ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, ইন্টিগ্রেশন নিয়ম হলো যা পাওয়ার আছে এই পাওয়ারের সঙ্গে কি এক যোগ করতে হবে, আবার ওই পাওয়ারটা নিচে ভাগ হয়ে আসবে, এন প্লাস 1 প্লাস সি, একটা ধ্রুবক সংখ্যা। এই জন্য ইন্টিগ্রেশন দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, সঙ্গে সঙ্গে একটা প্লাস সি দিতে হবে, এটা হলো কনস্ট্যান্ট, একটা ধ্রুবক সংখ্যা, এটা বলে সমাকলন ধ্রুবক বলায়। এর প্রতিটার পিছনে একটা করে সি আছে, এই জিনিসগুলো সব মুখস্থ করবা। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মানে লন এক্স, হ্যাঁ ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু 1 বাই সি, এই যে সবসময় মনে রাখবা ইন্টিগ্রেশনের সময় কী হবে, যে সহগটা সবসময় কি হয়, ভাগ হয়, আর ডিফারেন্সিয়েটের সময় সহগটা সবসময় গুণ হয়। নিশ্চয়ই এই জিনিসগুলো ভালো করে পড়বা। হ্যাঁ এখন দেখো কিছু গাণিতিক সমস্যা, দেখো কোনো গতিশীল কণার কোনো মুহূর্তে অবস্থান ভেক্টর দেওয়া আছে cos 5t i sin 5t j, তাৎক্ষণিক বেগ চাইছে, বেগ বাইর করতে হবে, ভি ইজ ইকুয়াল টু ডিআর বাই ডিটি, ভি ইজ ইকুয়াল টু কত, ডিআর বাই ডিটি। 8টা বসাই দিছি আমি, 8টা বসাই দিছি, হ্যাঁ 8টা বসাই দিছি, দেখো এই আর এর মানটা বসাই দিছি, এই আর এর মানটা। এখন দেখো এটা আই তো বাইরে থাকলোই, এখানে কসের ডিফারেন্সিয়েট কত, কসের ডিফারেন্সিয়েট হলো মাইনাস সাইন, আগেই বলছি যে এগুলো মুখস্থ করতে হবে, কসের ডিফারেন্সিয়েট হলো মাইনাস সাইন, সাইনের ডিফারেন্সিয়েট কস, হ্যাঁ সাইন এক্সের ডিফারেন্সিয়েট হলো কস এক্স, কস এক্সের ডিফারেন্সিয়েট মাইনাস সাইন এক্স। তদ্রূপ এই যে কস এক্স আছে, কস এক্সের ডিফারেন্সিয়েট মাইনাস সাইন এক্স, সহগটা আগেই বলছি ডিফারেন্সিয়েট সময় সহগটা কী হয়, সামনে গুণ হয়ে আসে। এখানে সাইন এক্সের ডিফারেন্সিয়েট কস 5t, আর এখানে 5টা সামনে চলে আসছে। এখন ত্বরণ যদি বাইর করতে বলে ডিভি বাই ডিটি, হ্যাঁ এখন আবার এইটাকে এইখানে নিয়ে আসলাম, দেখো এটা
-5 তো সামনে আসেই, সাইনের টিমের কস, তাহলে কি হলো, এটা cos 5t, আর এই 5টা আবার চলে আসলো, 5 5 25, দেখো 5 5 25, আর এইটা হলো কসের ডিফারেন্স হলো মাইনাস সাইন, এই যে মাইনাস সাইন, সাইন এই 5টা আবার চলে আসলো, 5-এ সব 5 5 25, অতএব এইটা এইভাবে চলে আসলো। তোমরা নিশ্চয়ই ক্যালকুলাসে এই জিনিসগুলো ভালো করে বুঝবা, হ্যাঁ এই জিনিসগুলো তোমরা ক্যালকুলাসে ভালো করে বুঝবা। তদ্রূপ দেখো যে কোনো কোণার অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে কোণাটির বেগ এবং ত্বরণ নির্ণয় করো। এই যে বেগ, প্রথমে সরণ, বেগ মানে dr/dt, এই সরণটা বসাইলাম, টি আছে, টি এর ডিফারেন্সিয়েট কত, dt 1 হয়ে যাবে, আই আছে 2টা সামনে আসলো, এখানে টি স্কয়ার আছে, টি স্কয়ার কি সামনে 2টা পাওয়ারটা সামনে গুণ হচ্ছে, 3 × 6 এবং একটা টি বিয়োগ, তদ্রূপ ত্বরণটাও চলে আসলো। হ্যাঁ, এখন দেখো আরেকটা গাণিতিক সমস্যা, কোনো কোণার অবস্থান ভেক্টর দেওয়া আছে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু 3 মিটার/সেকেন্ড টি প্লাস 4 মিটার 4.2 মিটার, এটা গোটা সম্পূর্ণটা হলো আই ভেক্টর, এটা সম্পূর্ণটা হলো কি আই ভেক্টর, এটা সম্পূর্ণটা হলো আই ভেক্টর, এটা সম্পূর্ণটাই হলো জে ভেক্টর। এখন দেখো তোমার এই সরণের মানটা এখানে বসাইলাম, তোমরা তো ভিতরে ডিফারেন্সিয়েট করো, টি এর ডিফারেন্সিয়েট কত, এর 3টা বাইর করলাম, টি এর ডিফারেন্সিয়েট কত 1 dt/dt, এইটার ডিফারেন্সিয়েট কত, এইটা কিন্তু ধ্রুবক সংখ্যা, এই যে এইখানে ধ্রুবক সংখ্যা, এখনও আমি এটা ডিফারেন্সিয়েট করি নাই। এখন দেখো এইটাও একটা ধ্রুবক সংখ্যা, এই যে আমরা আগেই বলছি ধ্রুবকের ডিফারেন্সিয়েট, এইটা কত 3.0 × 3t, এটা কত 1 হবে, এই যে 3 মিটার/সেকেন্ড, এইটাকে ধ্রুবক সংখ্যা, এটা একটা ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যা, এটা কি ধ্রুবক সংখ্যা, এটাও কি একটা ধ্রুবক সংখ্যা, এই ধ্রুবক সংখ্যা তোমরা আগেই বলছি যে কোনো ধ্রুবক সংখ্যার ডিফারেন্সিয়েট কত হবে, 0 হবে, কাজে এইটাও 0, এইটাও 0, কাজে v = 3 মিটার/সেকেন্ড আই। হ্যাঁ, আজকে আমরা এই ভেক্টরের এই চ্যাপ্টার এই এত দূর পর্যন্ত পড়াইলাম। এর পরের চ্যাপ্টারে আরও সুন্দর সুন্দর 2-3টা জিনিস আছে, যেমন ডাইভারজেন্স, কার্ল, গ্রাডিয়ান, এই জিনিসগুলো আমি পরের চ্যাপ্টারে আরও সুন্দর করে ডিটেলস বলবো, এবং এই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন সম্পর্কে আমরা আরও বিশদ আলোচনা করব। আজ এই পর্যন্তই রাখি, হ্যাঁ পরের ক্লাসে তোমাদের সঙ্গে আরও দেখা হবে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি মুক্তাদির স্যার বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।